रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারতের রাজনীতিতে খুব কমবারই এমন হয়েছে যে কেউ প্রথমবার এমএলএ হয়েই সরাসরি মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আবার একইভাবে প্রথমবার এমপি হয়েই সরাসরি প্রধানমন্ত্রী হওয়াটাও কিন্তু তেমন খুব একটা চোখে পড়ে না। যদিও নরেন্দ্র মোদী এই সব কিছুরই ব্যতিক্রম। আমরা সবাই জানি যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন কিন্তু তিনি বিধায়কও ছিলেন না। আবার 2014-তে প্রথমবার বারাণসী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েই সরাসরি তিনি দেশের প্রধানমন্ত্রী হন। তবে এবার দিল্লিতে তেমনটাই কিন্তু ঠিক হয়েছে। নিশ্চয়ই শুনেছেন যে বিজেপি রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এই রেখা গুপ্তাও দিল্লি বিধানসভার প্রথমবারের এমএলএ, যে প্রথমবারেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। অবশ্য বিষয়টা অন্য একটা কারণেও গুরুত্বপূর্ণ, কারণ 1991 সালে দিল্লিতে বিধানসভা ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এটা চতুর্থবারের মতো কোনো মহিলা কিন্তু এই পদে আসীন হলেন। এর আগে দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, যদিও তিনি মাত্র 52 দিনের জন্য দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু 1998 সালে নির্বাচনে বিজেপি পরাজিত হলে তার কিন্তু সংক্ষিপ্ত মেয়াদ শেষ হয়ে যায়। এরপর আমরা সবাই জানি যে শীলা দীক্ষিত টানা 15 বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ফিরে এসে পদত্যাগ করলে তিনি কিন্তু অতিশীঘ্রই মুখ্যমন্ত্রী করেন, তিনিও মহিলা মুখ্যমন্ত্রী। আর এখন বিজেপির সিদ্ধান্ত অনুযায়ী রেখা গুপ্তা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন প্রশ্ন উঠছে বিজেপি কেন তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল। বিশেষজ্ঞরা বলছে এর পেছনে নাকি রয়েছে বিজেপির মাস্টার স্ট্রোক, বিস্তর হিসেব নিকেশ এবং অবশ্যই আরএসএস এর গোপন কৌশল। এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কি সেই গোপন কৌশল আর হিসেব নিকেশটাই বা কি? সত্যিই কি রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে বিজেপি কোনো মাস্টার স্ট্রোক দিল? সবটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটাতে জানবো। তো চলুন শুরু থেকে শুরু করি। তার আগে আমি আপনাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করতে চাই যে আজকের দিনে কম বেশি সবাই কিন্তু শেয়ার মার্কেটে ট্রেডিং করে প্রতি মাসেই অনেক টাকা ইনকাম করছে। বিশেষ করে যারা ফিউচার্স এবং অপশনে ট্রেডিং করেন তাদের জন্য এটা একটা নিয়মিত রোজগারের একটা বড় সুযোগ, কারণ এতে বাজার ওপরে যাক বা নিচে উভয় পরিস্থিতিতেই কিন্তু ভালো প্রফিট করা যায়, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু সমস্যা হলো শেয়ার মার্কেটের এই এত টেকনিক্যাল বিষয় অনেকেই কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারেন না। তাই আপনি মার্কেট উলফ নামের এই সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ নিয়ে ট্রেডিং শুরু করতে পারেন। এই ট্রেডিং প্ল্যাটফর্মে কোনো মেইনটেনেন্স চার্জ বা বার্ষিক ফিজ নেই, মাত্র 99 টাকার একবারে লাইফ টাইম চার্জ দিয়েই আপনি ট্রেডিং করতে পারেন। এখন প্রশ্ন হলো মার্কেট উলফ অ্যাপ আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে মার্কেট উলফ অ্যাপটি খুলুন, পিন দিয়ে লগ ইন করুন, এরপরে ইজি ওয়ে টু ট্রেড এই অপশনটা সিলেক্ট করুন। এবার ট্রেডিং এর জন্য কোনো ইন্ডেক্স বা স্টক সিলেক্ট করুন। যেমন ধরুন আপনি নিফটি বেছে নিলেন, ট্রেন্ড দেখে আপনার মনে হলো এটি ওপরে যাবে, তাই আপ অপশনটাকে সিলেক্ট করলেন। এবার আপনি ফাস্ট বা ফাস্টার অপশন সিলেক্ট করতে পারেন। বেশি লাভের জন্য আপনি ধরুন ফাস্টার অপশনটা বেছে নিলেন। ব্যাস দেখুন এবার আপনি আপনার ট্রেডকে লাইভ মনিটরিং করতে পাচ্ছেন। এবার প্রশ্ন আসে যে মার্কেট উলফসের বিশেষ সুবিধা কি? দেখুন মাত্র 999 টাকা দিয়ে ট্রেডিং শুরু করা যায়, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ বেশি টাকা লাগে। 2, স্টপ লস ফিচার অটোমেটিক্যালি ট্রেড বন্ধ করে দেয় যাতে আপনার বেশি লোকসান না হয়। 3, ব্রোকারেজ ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে কম, অর্থাৎ কম খরচে ট্রেডিং করা যায় এই অ্যাপসের থ্রুতে। 4, সেবি রেজিস্টার্ড বিশেষজ্ঞদের ট্রেডিং রিকমেন্ডেশন আপনি বিনামূল্যে পাবেন, যেটা নতুন ট্রেডারদের জন্য দারুণ সুবিধাজনক। আমি এখানে সহজেই 1248 টাকা প্রফিট বুক করতে পেরেছি মাত্র কয়েক মিনিটের মধ্যেই, মানে 8% রিটার্ন। অর্থাৎ আপনি চাইলে এখনই মার্কেট উলফ অ্যাপ ডাউনলোড করে শেয়ার মার্কেট থেকে সহজেই ইনকাম শুরু করতে পারেন। দেখুন এই চার্টটি 19 ফেব্রুয়ারির অ্যানালিসিসকে দেখাচ্ছে, যেখানে ট্রেডাররা শুধুমাত্র মার্কেট উলফের রেকমেন্ডেশন অনুসরণ করে মাত্র একদিনেই 13,510 টাকার প্রফিট কিন্তু বুক করে ফেলেছেন। আর তাছাড়া মার্কেট উলফের আরেকটা দারুণ সুবিধা হলো এতে কোনো রকমের কমিশন কাটা হয় না, পুরো প্রফিটটাই সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়। সো ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই মার্কেট উলফ অ্যাপটাকে ডাউনলোড করুন আর ট্রেডিং শুরু করুন, প্রফিট বুক করুন। তো চলুন এবার মূল
আলোচনায় ফিরি। দেখুন, যেদিন থেকে দিল্লিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেদিন থেকে গোটা দেশ জুড়ে গুঞ্জন চলছিল যে প্রবেশ বর্মা, তিনি অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছিলেন, তিনি এবারে দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন। অবশ্য আরো কয়েকটা নাম কিন্তু আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত বিজেপি রেখা গুপ্তার নামই চূড়ান্ত করে। কিন্তু কেন? আগেই বলেছি এর পেছনে আছে বিজেপির বিস্তর হিসেব নিকেশ, সেগুলো জানবো। তার আগে চলুন জেনে নিই যে কে এই রেখা গুপ্তা। দেখুন, রেখা গুপ্তা এবারে দিল্লি বিধানসভার নির্বাচনে শালিমার বাগ আসন থেকে 30,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। যদিও অনেকেই বলছেন যে রেখা গুপ্তা নাকি পলিটিক্সে আনকোরা, তবে সত্যি কথা বলতে কি, রেখা গুপ্তার একটা দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা কিন্তু রয়েছে। রেখা গুপ্তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। দিল্লির রাজনীতি যারা বোঝেন তারা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন সরাসরি জাতীয় রাজনীতিতে আসার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে জয়ী হওয়া মানে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার একটা বড় সুযোগ পাওয়া। আর আমাদের দিল্লির আজকের এই মুখ্যমন্ত্রী 1996-97 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপরে তিনি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার দিল্লি শাখার সম্পাদক হন। তবে পেশায় আইনজীবী রেখা গুপ্তার সক্রিয় রাজনীতিতে প্রবেশ ঘটে 2007 সালে, যখন তিনি দিল্লির পৌর কর্পোরেশনের নর্থ পিতমপুর ওয়ার্ড থেকে নির্বাচনে জিতে কাউন্সিলর হন। পরের বার মানে 2012 সালেও তিনি একই ওয়ার্ড থেকে কিন্তু আবারও নির্বাচিত হন। এরপরে 2022 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির একটা নির্বাচনে তিনি শালিমার বাগ ওয়ার্ড থেকে জয়ী হয়ে দিল্লি কর্পোরেশনের পারিষদ নির্বাচিত হন। অনেকেই হয়তো জানেন না যে দিল্লি পৌর কর্পোরেশনের নির্বাচনের পরে নবনির্বাচিত পরিষদের মধ্য থেকে মেয়র নির্বাচিত করা হয়। সেবারে মানে 2022-এ বিজেপির পক্ষ থেকে রেখা গুপ্তা মেয়রের পদের পদপ্রার্থী ছিলেন। যদিও আম আদমি পার্টি মানে আপের সংখ্যাগরিষ্ঠতা থাকায় শেষ পর্যন্ত আপের প্রার্থী শৈল ওবেরয় মেয়র হন। আর এবার 2025-এ তিনি শালিমার বাগ থেকে বিধায়ক হন এবং এখন তো দিল্লির মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন। এখন বিজেপি কেন রেখা গুপ্তকেই মুখ্যমন্ত্রী বানালো? তার প্রথম কারণ হলো রেখা গুপ্তার দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা। আশা করি এই পয়েন্টটা আপনারা বুঝেছেন। তবে বিশ্লেষকদের মতে দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীদের পরম্পরা বজায় রাখতেও কিন্তু বিজেপি এরকম সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত শীলা দীক্ষিতের 15 বছরের দীর্ঘ শাসনকাল এই ধারাকে কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। অন্যদিকে সুষমা স্বরাজ মাত্র 52 দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তাই এবারে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি নারীদের রাজনৈতিক অধিকারের বিষয়টাও কিন্তু গোটা ভারতের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চেয়েছিল। তাছাড়া ভারতে বহু বছর ধরে নারী নেতৃত্ব সীমিত ছিল। এই মুহূর্তে মমতা ব্যানার্জি কিন্তু দেশের একমাত্র নারী মুখ্যমন্ত্রী। অতএব দিল্লিতে একজন নারীকে মুখ্যমন্ত্রী করা শুধু রাজনৈতিক নয়, সামাজিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। বিজেপি চায় নারী নেতৃত্বের ঐতিহ্য বজায় রাখতে এবং নতুন প্রজন্মের কাছে একটা শক্তিশালী বার্তা পৌঁছে দিতে। আশা করি এই দ্বিতীয় পয়েন্টটাও আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তবে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী নির্বাচন করার পেছনে তৃতীয় কারণটা হলো ভোটের অঙ্কের হিসেব। কারণ দিল্লিতে এবারে নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ কিন্তু লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। নারী ভোটারদের টার্নআউট ছিল 69.2%, যেখানে পুরুষ ভোটারদের টার্নআউট ছিল 62.1% মাত্র। আর এতদিন পর্যন্ত দিল্লির নারী ভোটাররা মূলত আপকে সমর্থন করত। আর তাই বিজেপি দিল্লির মহিলা ভোটারদের মন জয় করতে তাদের নির্বাচনী ইস্তাহারেও কিন্তু অনেক নারী কেন্দ্রিক প্রকল্প ঘোষণা করেছিল। যেমন আপ প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা প্রতি মাসে মহিলাদের 2,000 টাকা করে ভাতা দেবে। বিজেপি আশ্বস্ত করেছিল যে তারা তো এই ভাতা দেবেই, পাশাপাশি মহিলাদের জন্য চলমান সুবিধাগুলো যেমন বিনামূল্যে বাসভ্রমণ ইত্যাদি সেগুলোও কিন্তু দিল্লিতে বহাল থাকবে, যেগুলো কিন্তু দিল্লির ভোটে বিজেপির রীতিমতো কাজে এসেছে। কারণ এবারে বিজেপি 48টি আসনে জয়ী হয়। এটা স্পষ্ট যে দিল্লির মহিলা ভোটাররা যারা গত 10 বছরে আপের পক্ষে ছিল, এবারে কিন্তু তারা বিজেপির দিকে ঝুঁকেছে। অতএব বিজেপি এবার নতুন করে পাওয়া এই ভোট ব্যাংককে সাথে নিয়েই কিন্তু চলতে চাইছে। তবে চতুর্থ কারণ যেটা, সেটা হলো রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী নির্বাচন করে বিজেপি বার্তা দিতে চাইছে যে তারা তরুণ নেতৃত্ব এবং নতুন দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে আসতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাটের মতো রাজ্যে বিজেপি কিন্তু
কিন্তু বারবার তরুণ মুখদেরকেই সামনে নিয়েছে। যদি অনেকেই বলতে পারেন যে রেখা গুপ্তার বয়স 50 বছর, তবু ভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এই বয়সটা কিন্তু তুলনামূলকভাবে তরুণই ধরা হয়। পঞ্চম কারণ বা অন্যতম প্রধান কারণ হলো রেখা গুপ্তর ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি। কারণ আমরা সবাই জানি যে সম্প্রতি দিল্লির রাজনীতিতে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, বিশেষ করে শীষমহল কেলেঙ্কারি, মদ নীতি সংক্রান্ত দুর্নীতি বা লিকার কেলেঙ্কারি। দিল্লির রাজনীতিতে এরকম একটা দুর্নীতির আবহে বিজেপি এমন একজনকে প্রার্থী করতে চেয়েছিল যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং যিনি বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ। ষষ্ঠ কারণটা হলো বিতর্ক। রেখা গুপ্তর সাথে কোনো রকমের বিতর্ক নেই। আমরা দেখেছি সম্প্রতি বিজেপির কিছু নেতার বিতর্কিত মন্তব্য দিল্লির বিজেপিকে কিন্তু সমস্যায় ফেলেছিল। যেমন আলকাজি থেকে আপ প্রার্থী অতসীর বিরুদ্ধে লড়াই করা রমেশ বিধুরি তার কিছু মন্তব্যের জন্য কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েছিল। मार्लिना ने बाप बदल दिया, पहले मार्लिना थी, अब सिंह हो गई। যেটা বিজেপিকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল। তাই বিজেপি চেয়েছিল তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী কোনো রকমের বিতর্কিত ব্যক্তিত্ব যেন না হন, আর রেখা গুপ্ত কোনো রকমের বিতর্কের মধ্যে কিন্তু পড়ে না। তাছাড়া বিজেপি সবসময় দেখে যে কে দলের ভেতরে সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ 2017 সালে উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পরে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী বানানো হয়, কারণ তিনি কর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আবার মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশকে একই কারণে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তেমনি রেখা গুপ্তাও কিন্তু দলের অভ্যন্তরে ভীষণ রকমের জনপ্রিয়, যেটা কিন্তু তাকে মুখ্যমন্ত্রী পদের জন্য এগিয়ে দিয়েছে। এটা হলো সপ্তম কারণ। আর অষ্টম কারণ হলো রেখা গুপ্তার আর্থিক স্বচ্ছতা। এক্ষেত্রে কিন্তু একটা বড় কারণ হিসাবে কাজ করেছে। রেখা গুপ্তার মোট সম্পদের পরিমাণ মাত্র 5.2 কোটি টাকা, মানে 5 কোটি টাকার একটু বেশি। এর মধ্যে আবার 1 কোটি টাকার উপরে ঋণই কিন্তু রয়েছে। অতএব আর্থিকভাবে রেখা গুপ্ত কিন্তু একেবারেই স্বচ্ছ। এখন আজকের দিনে আমরা জানি কম বেশি প্রায় সব রাজনীতিবিদরাই নির্বাচিত হওয়ার পরে অনেক অনেক বেশি পরিমাণে সম্পত্তির মালিক হয়ে যান। রেখা গুপ্তার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। বিজেপি এমন একজন নেতাকে বেছে নিতে চেয়েছিলেন যার আর্থিক অবস্থা তুলনামূলকভাবে পরিষ্কার এবং স্বচ্ছ। আর শেষত এবং সবচেয়ে বড় কারণ হলো রেখা গুপ্তার সংঘ যোগ বা আরএসএস যোগ। কারণ তার রাজনৈতিক যাত্রা শুরুই হয়েছিল আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি থেকে। তখন থেকেই কিন্তু তিনি একজন স্বয়ংসেবক। শোনা যায় সংঘ দ্বারা মনোনীত হয়েই তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে সংঘের নির্দেশেই বিজেপি জয়েন করেন এবং বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি এই যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এর পেছনেও সংঘের সাপোর্ট রয়েছে। এটা কিন্তু নতুন কিছু কথা নয়। যাই হোক, যেই মুহূর্তে তার নাম ঘোষণা করা হয়, রেখা গুপ্তা লেফটেন্যান্ট গভর্নরের কাছে যান সরকার গঠনের দাবি জানাতে। জানা গেছে আজকে রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেটা সকাল 11টায় শুরু হওয়ার কথা। এই অনুষ্ঠানে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। পাশাপাশি বাকি মন্ত্রীরাও কিন্তু তাদের পদের শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রায় 50,000 মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবেন, যার মধ্যে থাকবেন RWA মানে রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য, বিজেপি কর্মী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। এখন দেখার বিষয় হলো দিল্লির রাজনীতি কোন দিকে এগোয়। রেখা গুপ্তা কি তার পুরো 5 বছরের মেয়াদ সফলভাবে সম্পূর্ণ করতে পারবে নাকি অন্য কিছু হবে? এছাড়া আম আদমি পার্টিও কিন্তু এখন শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমরা জানি যখন তারা ক্ষমতায় ছিল তখন বিজেপি বিভিন্ন নীতির বিরুদ্ধে রীতিমতো সবার হয়েছিল। এখন তারা সম্পূর্ণরূপে বিরোধী শিবিরে, তাই সেই বিরোধিতা আরো তীব্র হতে পারে। অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে এই নতুন মুখ্যমন্ত্রী কেমন কাজ করেন, কারণ নির্বাচনী প্রচার চলাকালীন তিনি বারবারই বলেছেন কাজই তার পরিচয়। অবশ্য এই একই কথা মার্কেট উলফ ট্রেডিং অ্যাপের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এই মার্কেট উলফ অ্যাপটা কতটা ভালো সেটা আপনি ডাউনলোড করলেই কিন্তু রীতিমতো বুঝতে পারবেন। সেবি রেজিস্টার্ড মার্কেট উলফ অ্যাপটা অলরেডি 2 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গেছে। সো আর দেরি কেন, ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এখনই মার্কেট উলফ অ্যাপটাকে ডাউনলোড করে নিন এবং এখনই ট্রেডিং শুরু
শুরু করুন এবং প্রফিট বুক করুন। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও অন্য কোনো দিন দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।